নমস্কার। আচ্ছা, ২০৩০ সালের মধ্যে ব্রাজিল আর বাংলাদেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কটা কি $৪ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে? এটা কি আদৌ সম্ভব? চলুন আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এই সম্ভাবনাটারই একদম গভীরে যাব। হ্যাঁ, ঠিকই দেখছেন, $৪ বিলিয়ন বেশি। এই বিশাল অঙ্কটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা বাস্তবসম্মত পূর্বাভাস। প্রশ্নটা হলো, এই যে $৪ বিলিয়ন মাইল ফলক, এটা ছোঁয়া কি সত্যি সম্ভব? আমাদের বিশ্লেষণ বলছে এটা শুধু সম্ভবই না, এর পেছনের কারণগুলো কিন্তু বেশ শক্তিশালী। তো চলুন সেগুলো কি কি তা একে একে জেনে নেওয়া যাক। এই পুরো ছবিটা পরিষ্কারভাবে বুঝতে আমরা প্রথমে বর্তমান সম্পর্কের দিকে তাকাব। এরপর এর বৃদ্ধির পেছনের মূল কারণগুলো খুঁজব, ২০৩০ সালের সম্ভাব্য পরিস্থিতিগুলো কেমন হতে পারে তা দেখব, এবং সবশেষে আলোচনা করব ঝুঁকি আর করণীয় নিয়ে। তো প্রথমেই শুরু করা যাক সেই $৪ বিলিয়ন ভবিষ্যৎ দিয়ে। তবে ভবিষ্যতের দিকে তাকানোর আগে আমাদের বর্তমান বাস্তবতাটা ঠিকমতো বুঝতে হবে। আর সত্যি কথা বলতে কি, এই সম্পর্কটা কিন্তু বর্তমানে বেশ ভারসাম্যহীন। যেমন ধরুন, ২০২৩-২৪ অর্থবছরে ব্রাজিল বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় $2.66 বিলিয়ন পণ্য, আর এর প্রায় পুরোটাই হলো বাংলাদেশের শিল্পের জন্য খুব জরুরি কাঁচামাল, যেমন চিনি, তুলা আর সয়াবিন। আর এর ঠিক উল্টো দিকে বাংলাদেশ থেকে ব্রাজিলে রপ্তানি হয়েছে মাত্র $187 মিলিয়ন পণ্য। যদিও অঙ্কটা দিন দিন বাড়ছে, কিন্তু এই বিশাল পার্থক্যটাই কিন্তু সম্পর্কের বর্তমান চিত্রটা তুলে ধরে। মানে আপাতত এটা অনেকটাই একমুখী একটা রাস্তা। কিন্তু মজার ব্যাপার হলো, এই যে ভারসাম্যহীনতা, এটাকে আপাতদৃষ্টিতে একটা দুর্বলতা মনে হলেও অর্থনীতিবিদদের মতে এটাই আসলে এই সম্পর্কের মূল শক্তি। এটাকে বলা হয় কমপ্লিমেন্টারিটি করিডোর। মানে ব্যাপারটা এমন যে ব্রাজিল দিচ্ছে প্রতিযোগিতামূলক দামে কাঁচামাল, আর বাংলাদেশ সেই কাঁচামাল ব্যবহার করে আরও দামি শিল্পপণ্য তৈরি করে বিশ্ববাজারে পাঠাচ্ছে। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, এই সম্পর্কটা কেন বাড়তে বাধ্য? এর পেছনের মূল চালিকা শক্তিগুলো আসলে কি? এর পেছনে আসলে তিনটা বড় দীর্ঘমেয়াদী শক্তি কাজ করছে। প্রথমত, বাংলাদেশের শিল্পায়নের যে বিশাল ক্ষুধা, তা মেটাতে প্রচুর পরিমাণে খাদ্য আর কাঁচামাল দরকার। দ্বিতীয়ত, সেই চাহিদাটা মেটানোর জন্য ব্রাজিলের মতো বড় সরবরাহকারী খুব কমই আছে। আর তৃতীয়ত, বিশ্বজুড়ে যে পরিস্থিতি বদলাচ্ছে, তাতে দুটো দেশই নতুন ও নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার খুঁজছে। তাই বলা যায় প্রবৃদ্ধিটা প্রায় নিশ্চিত। চলুন अब ২০৩০ সালের জন্য তিনটা সম্ভাব্য পরিস্থিতি বা সিনারিও দেখে নেওয়া যাক। এটা আমাদের বুঝতে সাহায্য করবে যে এই বাণিজ্য করিডোর কিভাবে $৪ বিলিয়ন লক্ষ্যে পৌঁছাতে পারে। তাহলে ২০৩০ সাল নাগাদ এই বাণিজ্য করিডোরটা ঠিক কেমন দেখতে হতে পারে? এই টেবিলটা একটু ভালো করে দেখা যাক। এখানে তিনটা ভিন্ন পরিস্থিতি তুলে ধরা হয়েছে। কনজারভেটিভ বা সবচেয়ে রক্ষণশীল পরিস্থিতিতেও মোট বাণিজ্য হবে প্রায় $৩.৬ বিলিয়ন। আমাদের বেস কেস বা মূল পূর্বাভাস বলছে, স্বাভাবিক গতিতে চললে বাণিজ্যটা ৩.৯ থেকে $৪.৪ বিলিয়ন পৌঁছাবে। মানে $৪ বিলিয়ন লক্ষ্যমাত্রা কিন্তু সহজেই পার হয়ে যাচ্ছে। আর অ্যাক্সেলারেটেড বা সবচেয়ে দ্রুতগতির পরিস্থিতিতে যদি বাণিজ্যিক সুবিধাগুলো বাড়ে, তাহলে তো এই অঙ্কটা $৫ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এই বার চার্টটা দেখলে পূর্বাভাসটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, সবচেয়ে কম ধরে এগোলেও বাণিজ্য কিন্তু বেশ ভালোভাবেই বাড়বে। আর আমাদের মূল যে পূর্বাভাস, সেই অনুযায়ী $4.2 বিলিয়ন একটা খুবই বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা। কিন্তু এই যে পূর্বাভাস, এটাকে কোন কোন বিষয়ে প্রভাবিত করতে পারে? মানে কি হলে এটা আরও বাড়বে আর কি হলে কমতে পারে? চলুন সেই অনুঘটক আর ঝুঁকিগুলো নিয়ে একটু কথা বলা যাক। আচ্ছা, এই প্রবৃদ্ধিকে আরও গতি দিতে পারে কিছু গুরুত্বপূর্ণ উন্নতি। যেমন, দুই দেশের মধ্যে চুক্তিগুলো যদি আরও নির্ভরযোগ্য হয়, কাগজপত্রের প্রক্রিয়া যদি দ্রুত শেষ হয়, আর বাংলাদেশের রপ্তানিকারকরা যদি ব্রাজিলের বাজারে আরও সহজে ঢুকতে পারেন, তাহলেই কিন্তু আমরা সর্বোচ্চ প্রবৃদ্ধিটা দেখতে পাব। অবশ্যই কিছু ঝুঁকিও তো আছে, যেমন আন্তর্জাতিক বাজারে হুট করে পণ্যের দাম বদলে যাওয়া, ডলারের দামের ওঠানামা, কিংবা শিপিং আর কাস্টমসে অপ্রত্যাশিত কোনো সমস্যা। এগুলো সবই কিন্তু সম্ভাব্য বাধা। তবে মনে রাখতে হবে, সঠিক পরিকল্পনা থাকলে এই ঝুঁকিগুলোও কিন্তু সামলানো সম্ভব।
এবার আসা যাক আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে। তাহলে এখন করণীয়টা কি? এই বিশাল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দুই দেশের ব্যবসায়ীদের আজ থেকেই কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, দুই পক্ষের জন্যই কিন্তু কৌশলটা বেশ পরিষ্কার। বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য পরামর্শ হল ব্রাজিলকে একটা ওয়ান টাইম ডিল করার বাজার ভাবা যাবে না। এটাকে একটা সম্পর্কের বাজার হিসেবে দেখতে হবে, অর্থাৎ আস্থা তৈরি করতে হবে, যেন একটা চালানের পর বারবার অর্ডার আসে। আর অন্যদিকে ব্রাজিলের রপ্তানিকারকদেরও এক দুবার বিক্রি করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে বাংলাদেশের বিশাল শিল্প খাতের জন্য একজন স্থায়ী, নির্ভরযোগ্য সরবরাহকারী হতে হবে, বার্ষিক চুক্তির মাধ্যমে। সব মিলিয়ে ব্রাজিল বাংলাদেশ বাণিজ্য করিডোর যে ২০৩০ সালের মধ্যে $4 বিলিয়ন ছাড়িয়ে যাবে, এটা এখন আর কোনো দূরের স্বপ্ন নয়, বরং একটা শক্তিশালী সম্ভাবনা। আসল প্রশ্নটা হলো, যখন বিশ্বজুড়ে সাপ্লাই চেইন নতুন করে সাজানো হচ্ছে, তখন আগামী দশককে কোন কোন অংশীদারিত্ব সংজ্ঞায়িত করবে? ব্রাজিল বাংলাদেশ সম্পর্ক কি তাদের মধ্যে একটা হয়ে উঠতে পারবে?